যেমন আমি বলি যে আমার ক্লাসে আপনাদের যদি আপনাদের জায়গাটাকে যদি সাইলেন্ট রাখতে পারেন তাহলে আপনারা সবাই মানে মিউট আনমিউট করার জন্য সময় নষ্ট করতে হবে না। আপনারা দেখুন সকালবেলা যে ক্লাসটা হলো, আপনারা কিন্তু এই জায়গায় কয়েকটা জিনিস এখনো বাকি রয়ে গেছে, আপনারা প্রশ্ন করেননি। আপনাদের জানতে চাওয়া উচিত ছিল যে ঠিক আছে এটি কিভাবে মিললো, যেমন লিটন জয়দার আপনি বলেছিলেন যে এটা কিভাবে মিলা সম্ভব কাকতালীয় ভাবে। ঈশ্বর করুণা যদি না থাকে তো আমি বলেছি কিন্তু যে এক জন্মে জ্যোতিষশাস্ত্র শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। তো ঈশ্বরের করুণা বা ঈশ্বরকে ডেকে নিয়ে বসতে হবে বা যার যার সোর্সটাকে ডেকে নিয়ে বসতে হবে যে আমি তার ভাগ্য গণনা করছি। তো আমি ক্লাসটা যখন নিচ্ছি তখন তো আমি এই ব্যক্তির ভাগ্য গণনা করছি। তা আমার কথা যদি না খাটে তাহলে আমি আমার সেই সোর্সটাকে ডাকলাম, সোর্সটা যদি ডাক না শুনে যদি আমার কথা না খাটে তাহলে আমি কতটুকু মানে জ্যোতিষ করে সুনাম অর্জন করতে পারবো বলুন। অর্থাৎ আপনারা সকাল প্রশ্ন করেননি, আপনারা যদি সকালে প্রশ্ন করতেন যে এই প্ল্যানেটটি এইভাবে হলো তাহলে এই প্ল্যানেটটির এই লোকটার ভাগ্য কেমন এটি তো কেউ জানতে চাননি, আপনারা এর প্রেডিকশন কি হবে জানতে চাননি। একজন কে যেন বলছিলেন যে রবির প্রতিকার এখানে কেন হবে, তা বা রক্তমুখী নীলা যে বলছিলেন সে সঠিক বলেছিলেন, তার রক্তমুখী নীলায় কতটা রবির কাজ করবে এটা আপনারা যদি জিজ্ঞাসা না করেন তাহলে আপনারা কিভাবে পাবেন। আপনাদের উচিত ছিল ওই ক্লাসে যে জানতে চাওয়া, আমি যখন বলছিলাম যে এই স্ক্রিপ্টটা রেখে দেবেন এবং পরবর্তী ক্লাসের সময় আমরা আরেকটা প্ল্যানেট নিয়ে কিন্তু এর সঙ্গে আমরা মিলাবো, তখন আপনারা প্রশ্ন করলে নিশ্চয়ই আমি আর 10 মিনিট সময় বা 5 মিনিট সময় দিতাম না, এমনটি কিন্তু হতে পারে না। আমার যতই কাজ থাকুক আমি কিন্তু আপনাদের ক্লাসের জন্য আমার সর্বক্ষণ যে ধরেন কতটা শারীরিক অসুস্থতার ভিতরেও ক্লাস নিয়েছি আপনারা জানেন, তাহলে তার ভিতরে আপনারা আপনাদের কিন্তু সেই প্রশ্ন জাগেনি। অর্থাৎ এই জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে আমাদের কিন্তু আগে দরকার সেই মহান সৃষ্টিকর্তার করুণা, তারপরে হচ্ছে বিদ্যা। আগে বিদ্যাকে শুধু দেখলে হবে না, যদিও ঈশ পরে জ্যোতি আগে, তো ঈশ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর করুণা আগে দরকার, আগে পিছনেরটা দরকার। যেহেতু মরা থেকে রাম নাম আসছে তো আগে মরা তারপরে রাম আসবে। রত্নাকর দস্যু কিন্তু রাম উচ্চারণ করতে পারেনি, তাই তাকে মরা উচ্চারণ করতে বলা হয়েছিল। বাল্মীকি মুনি বলছিল মরা মরা বল, বারবার মরা 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 বলতে বলতে রাম ও রাম হয়ে গেছে। তো আগে পিছন থেকে আসতে হবে আমাদের। আর আমরা কি করি, আমরা সঠিক সময় জয়েন করি না, কে কার মতো চলে যাচ্ছি বলে যাচ্ছি না, উপরন্ত ভিডিওটা অফ করে ঠিক আছে যার যার মতো কাজ করে বেড়াচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি আমরা ক্লাস করছি। কিন্তু এই পরিচয় আপনারা পরবর্তীতে যখন জ্যোতিষ হিসাবে পরিচয় দিবেন, যখন আপনারা পেপারে বিজ্ঞাপন দিবেন যে হ্যাঁ আমি জ্যোতিষ পরামর্শ দিচ্ছি, দেখেন কয় টাকা খরচ হয় এই পরিচয়টুকু পেতে, বা দেখেন আপনি যে এই ফেসবুক ইউটিউব বা ধরুন সোশ্যাল মিডিয়ায় পরিচয় পেতে কি লাগে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা ভিডিও অফ করে রেখেছিলাম তার মূল্যটা কোথায়, এটা তখন বুঝবেন। যাই হোক, আমাদের সময় কিন্তু 7:20, অর্থাৎ 7টায় ক্লাস শুরু হওয়ার কথা, 7:20 বেজে গেছে। আমাদের এখন কিন্তু ক্লাস শুরু করতে হবে, আর একটুও আর কথা বলার সুযোগ থাকবে না। এখন আপনারা জানতে চেয়েছিলেন যে মানে এখন বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে বলতাম তো কইলো না নিয়ে আসতে বলে তো আর খেয়াল রেখো ঘড়ির দিকে যে আধা ঘন্টা পার না গেছে। হ্যালো হ্যালো শেখ, হ্যালো। আর শোনা যায়? হ্যাঁ, চেষ্টা তো করি যে যাতে ভালো শোনা যায়, এটা তো চেষ্টা করি, কিন্তু ঘটনা হচ্ছে কি গরিব মানুষ সাধারণ জিনিসপত্র নিয়ে ক্লাস করতে হয়। এই যে ধরুন এই অনলাইনে যে জিনিসগুলো দরকার সেই ভারী জিনিস দরকার,
যে জিনিসে কথা বললে আগেই টেনে নিবে, মানে ভালো মাইক্রোফোন বা ভালো কিছু থাকার দরকার। এর উপরে উঠবো না, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে। দেখি আজকে কিসের ক্লাস হয় তার উপরে নির্ভর করবে। বলেন কিসের উপর ক্লাস হবে আজকে? স্যার আসলে 10 অন্তর্দশা পরে হওয়ার কথা ছিল। দশা অন্তর্দশা। আচ্ছা তাহলে হোক দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা তো মূলত আপনারা জেনে নিলে ভালো হয়। এর তো দশা অন্তর্দশা এমন কিছু কঠিন কিছু নয়, সহজ একেবারে। স্যার ওটা হাতে কলমে কিভাবে অঙ্কটা করা যায় ওটা দেখাইলে ভালো হতো না? এইটা যে হাতে কিভাবে অঙ্ক করে করে বের করে। হ্যাঁ, অঙ্ক করে তো মানে চন্দ্রের ডিগ্রি থেকে, মানে আপনার কত ডিগ্রি আছে সেই ডিগ্রি অনুযায়ী হচ্ছে আপনার দশা হবে। আপনার কত ডিগ্রিতে চন্দ্র আছে, যেমন চন্দ্র মেষ রাশিতে আছে, মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি পর্যন্ত, 13 ডিগ্রি 20 পর্যন্ত থাকবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে সে কেতুর দশায় জন্মাবে, কেতুর দশা 7 বছর হবে। এইবার অশ্বিনী নক্ষত্রে সে চন্দ্রের ডিগ্রি যদি পরিবর্তন হয়, তখন চন্দ্রের ডিগ্রি সে কত ডিগ্রিতে আছে, ডিগ্রি পরিবর্তন যখন হবে তখন 7 বছরের জায়গায় 3 বছর হয়ে যেতে পারে, 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 5 মাস হতে পারে। এটা তো আপনাদের ঘোষ স্যার এটা তো শিখিয়েছে, তাই না? আমরা যদি একটা সিরিয়ালে যাই, যে ধরুন দশা নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা একটা সিরিয়ালে যাই, তাহলে 27টা নক্ষত্রের নাম লিখতে হবে। এইবার কোন নক্ষত্রই কিসের দশা হয় আর কয় বছর হয়, এটা হচ্ছে শুধু নোট নেওয়ার ব্যাপার। হ্যাঁ বলুন। হচ্ছে কি যে যে দশাটা শুক্র দশায় চলে, শুক্র দশায় কোন কোন ঘর অ্যাক্টিভ হয়ে যাবে, কিভাবে অ্যাক্টিভ হয়? বুঝলাম না, আবার বলুন। যেমন শুক্রের দশা চলতেছে এখন, এই শুক্রের দশায় কোন কোন ঘর অ্যাক্টিভ হবে? এটা তো শুক্র আছে। শুক্রের দশায় কোন কোন ঘর ফল দেবে, তার মানে তো সেই ফলিত জ্যোতিষে চলে যেতে হবে, যে আমাদের হরোস্কোপ বিচার করে তার কিসের দশা চলছে, সেই দশাটা কতটা অ্যাক্টিভ, সেই দশাটা কতটা ফল দেবে, সেই রকম চলে যেতে হবে। সে তো ফলিত জ্যোতিষে চলে যেতে হবে ফলাফলে। এটা তো আমাদের জানতে হবে যে দশায় এই ঘর অ্যাক্টিভ হচ্ছে, এই ঘরের থেকে এই এখন সে এই দশায় এই ফল বসে ভোগ করবে। তা ঠিক আছে, আগে দশা অন্তর্দশা ব্যাপারটা কি সেটা তো আগে জানতে হবে, তারপরে তো ওটা দশা বের হবে, সেইটা থেকেই তো দশা অন্তর্দশা আসবে। আপনাদের কাছে টেবিল অফ অ্যাটেন্ডেন্স বা আমার পঞ্জিকা নাই? হ্যাঁ আমার পঞ্জিকা নাই কারো কাছে? তাহলে ওখানে তো দশার একেবারে যে কোনো বছরেরটা ওখানে তো চন্দ্রের ডিগ্রি অনুযায়ী কোন দশা হবে, কোন অন্তর্দশা হবে, সবই তো দেওয়া আছে ওখানে। দশা তো অন্তর্দশা কিভাবে আসবে সেটা তো আমরা জানি, যে এই দশার পর হ্যাঁ সেটাই তো বলতেছি, যে দশা অন্তর্দশা তো আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু দশা অন্তর্দশায় সে কিভাবে ফল দেবে এটা একটা ভালো জিনিস, যে হ্যাঁ দশা অন্তর্দশায় আমরা ফল পাবো কিভাবে। একটা লোক ধরুন যে কয়টা দশা ভোগ করবে, সেই কোন দশা কেমন যাবে, এইটা একটা ক্লাস হতে পারে, যে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেইটাই তো স্যার, একটা ক্লায়েন্ট এসে যেমন জিজ্ঞাসা ধরুন, করলে আমরা বলবো কি? যেমন আপনারা তো এমনিই জানেন যে অশ্বিনী নক্ষত্রে কেতুর দশা 7 বছর, ভরণী নক্ষত্রে জন্ম হলে তখন তার শুক্রের দশা হবে 20 বছর। তারপর যখন কৃত্তিকা নক্ষত্রে হবে তখন রবির দশা কয় বছর যাবে, সেই নক্ষত্র থেকে দশা শুরু। হ্যাঁ, তাই এটার জন্য এটা তো শুধু ওই বলতে হবে, আপনাদের লিখে নিতে হবে। তাই এই লিখে নেওয়ার জন্য তো আমার ক্লাস এইভাবে সময় নষ্ট করা মনে হয় নষ্ট করা হবে, শুধু আর কিছু হবে না। এক দশায় মানে কি কি ফল পাওয়া যাবে, কার লাগে কি কানেকশন হবে, এগুলো বোঝাই যায় না আমাদের, কিভাবে ফল বলবো। আচ্ছা, এটা একটা ভালো কথা, হ্যাঁ, যে দশা অনুযায়ী কিভাবে ফল নির্ণয় হয়, বা দশা অনুযায়ী তার ভাগ্য কোন কেমন সময় চলতে হইবে পারে, এই কাজটা, বা কোন দুর্ঘটনা হইবে বা কিছু হইবে, এগুলো। তাহলে বিংশোত্তরী দশা অনুযায়ী ভাগ্য নির্ণয় এটা হতে পারে, তাই তো? হ্যাঁ।
এই আসসালামু বিংশোত্তরী আলাইকুম দশা গুরুজি। অনুযায়ী ভাগ্য নির্ণয় এরকম হোক। তাহলে বিংশোত্তরী দশা অনুযায়ী যদি আমাদের ভাগ্য নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি আমার এই স্ক্রিনটা মোবাইলটা এখান থেকে গুরুজি নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন গুরুজি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা দেশ আচ্ছা থেকে আচ্ছা এবার বলুন বিংশোত্তরী দশা অনুযায়ী ভাগ্য নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটি জন্ম তারিখের প্রয়োজন। জন্ম তারিখটা কে বলবে? স্যার বলবো আমরা শুরু করব। কারো 27/12/1996। জন্ম তারিখ বাদে কারো জন্ম তারিখ বাদে একটি জন্ম তারিখ দিবেন, অর্থাৎ কারো নিজস্ব জন্ম তারিখ কিন্তু দিবেন না এখানে। যে আমরা বিংশোত্তরী দশা অনুযায়ী ভাগ্য নির্ণয় যেহেতু করব, কারো ব্যক্তিগত জন্ম তারিখ এখানে জানাবেন না। আচ্ছা স্যার, তাহলে এখন 16 জানুয়ারি 1999। একটা স্মরণীয় তারিখ জানান। 16 জানুয়ারি মানে একটি 1999। স্মরণীয় তারিখ জানান। ধরুন যেমন হিরোশিমায় যেদিন বোমা বিস্ফোরণ হয়েছে সে তারিখটা কত ছিল, বা ধরুন ইরাক ইরানের যুদ্ধ বেঁধেছিল সেদিন কত তারিখ ছিল, বা যেদিন হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, বা ধরুন ভারতের স্বাধীনতা অর্জন করেছে, বা যে কোনো দেশের একটা স্বাধীনতার দিন, এরকম কিছু বলুন। মানে কারো ব্যক্তি নিয়ে যদি আলোচনা করা হয় তখন আরেকজন বলবে আমার জন্ম তারিখটা আমি কিন্তু এটা কোনো ব্যক্তি না, ফাঁকি দেব না। আমাদের ভিতর কারো না, হ্যাঁ এটা বাইরের বাহিরের। 16 ডিসেম্বর 1971 স্যার। কত? 16 ডিসেম্বর 1971। তাহলে 16 ডিসেম্বর 1971 না, যে আমরা 26শে মার্চে চলে যাই বা 21শে ফেব্রুয়ারিতে চলে যাই। এটাকে ট্রেনে দেখ, আপনার তুই এইখানে বোঝ ওকে হ্যাঁ। নিয়ে, ওকে নিয়ে হ্যাঁ? বোঝ, নাহলে এখনই স্যার, আপনি এটা দেন তো, এত ঝামেলা না কইরা। এই 21শে না, তুই ফেব্রুয়ারি এইটাকে বন্ধ। ভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি কত সাল? বাংলা ভাষা দিবস কত সাল? 21শে 1952 ফেব্রুয়ারি জানেন কেউ? 1952 কেন? 1952। 21শে ফেব্রুয়ারি 1952। 21/02/1952। এইবার রাত 12টা 1 মিনিট, তাই তো জি স্যার। নাকি? জি স্যার। 0001 AM। এই দিনের আমাদের দশা অনুযায়ী ভাগ্য নির্ণয় করতে হবে। ধরুন এই দিনে কেউ জন্মগ্রহণ করেছে, আমাদের কিন্তু ধরে নিতে হবে যে 21শে ফেব্রুয়ারি 1952 সালে কোন ব্যক্তি জন্মগ্রহণ করেছে রাত 12টা 1 মিনিটে। তাহলে এই হরোস্কোপটি এখন দরকার আমাদের, দরকার না? একুশ 02/1952 0001। একুশে ফেব্রুয়ারি 1952 রাত 12টা 1 মিনিটের রাশিচক্র। আচ্ছা রাশিচক্রটা বসান।
কেডা আইছে দাও তো সুব্রত দা আপনার সাউন্ডটা মিউট করে রাখেন তো, আপনার ছবি স্ক্রিনে আগে আসছে। ইনাপ করে ফেলান ইনাপ করেন তাহলে আর স্টিল হয়ে যাবে আর লড়বে না আমার বোতলও করে দেখেন তো দেখা যাচ্ছে কিনা? দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। ইটু রে, দেখেন এইবার হচ্ছে যে ব্যক্তি 21শে ফেব্রুয়ারি 1952-তে জন্মেছে সেই ব্যক্তির জন্ম প্ল্যানেট পাওয়া গেল বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, দেখেন 21শে ফেব্রুয়ারি 1952-তে জন্মেছে, তার বৃশ্চিক লগ্ন, ধনুতে চন্দ্র, মকরে আছে শুক্র, কুম্ভে আছে রবি, বুধের সাথে রাহু, ইটু রে, বৃহস্পতি আছে এই কিন্তু আমার একটু লিখে নি আমার মোবাইলটা ওখান থেকে দেখো। হ্যাঁ লিখে দিন। কেতু আছে সিংহে, শনি আছে কন্যায়, মঙ্গল আছে তুলায়। ছকটা সবাই লিখে নিন। সাইডে একটু না আসলে শুধু তো ছকটা লিখে নিলেই কিন্তু হবে না, শুধু ছকটা লিখে নিলে কিন্তু হবে না, এই যে দশার সময়টি বসিয়েছি এটা কিন্তু আপনাদের লিখে নিতে হবে, যে দশাটা বোঝার জন্য। যদিও দশার সময়টা আপনারা বের করে নিতে পারবেন বা হ্যাঁ বা ভিডিও থেকে আপনারা স্কিপ দিয়ে নিতে পারবেন। আমরা পরবর্তীতে আর 3টে দশা লিখিনি, আমরা 5টা দশা লিখলাম। এরপর একটা তো আমরা বুঝতেই পারবো রাহুর দশা কেমন যাবে, বা ধরুন আপনার শনির দশা কেমন যাবে বা বুধের দশা কেমন যাবে, এটা কিন্তু আমরা আলোচনা করে যাব। দেখেন
স্যার 18 19 17 কি? রাহুর দশা 18 বছর, এর সাথে যোগ হবে যে 30/1/2000 থেকে 18 বছর যোগ করলে 2018 পর্যন্ত যাবে রাহুর দশা। 2018 থেকে আবার 19 বছর যোগ হবে হচ্ছে শনির দশা, বুধ হচ্ছে তারপরে 17 বছর। এই জন্য দিয়ে দিলাম যে এটি আর শেষ পর্যন্ত লিখলাম না। ইতু রে, ও ইতু, ইতু, দশাকাল লিখছেন না? ও ওরে এইখানটা কিন্তু আছে। ও সরি, এরপরে বৃহস্পতিটাও লিখে দিই। হ্যাঁ, হয়েছে? দেখুন সবার লিখে নিয়েছেন? বিশাল লেখা হয়েছে। গুরুজি, গুরুজি হ্যাঁ, একটু লক্ষ্য রাখতে বলো। হবে, একটা হ্যাঁ, দেখছি, জটিল দেখছি। ক্লাসের মধ্যে কিন্তু পড়েছি। আপনার ছাত্র কি দেখছি। করবে জানি না, ভুল ত্রুটির অংশ দেখছি, কিন্তু দেখছি। আপনাকেই ধরে দিতে হবে। দেখছি দেখছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিংশোত্তরী দশা অনুযায়ী ভাগ্য নির্ণয়, মানে হ্যাঁ। কোন দশা তার কেমন যাবে। হ্যাঁ। এইবার সেই কোন ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষার যেদিন মানে কি বলে, যেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেল সেই দিন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তো হ্যাঁ। 21শে ফেব্রুয়ারি রাত 12:01 রাশিচক্র ধরলাম, ধরুন ওই দিনে কেউ জন্মগ্রহণ করেছে, তাহলে হ্যাঁ। তার ভাগ্যটি কেমন হবে? হ্যাঁ, এটি হ্যাঁ। হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, যেহেতু এই আমরা গানটা- বিংশোত্তরী দশা কিভাবে বিচার করতে হয় ওই আমরা আজ- এটি শিখবো। হ্যাঁ। আচ্ছা, ডেনি সাহা আপনার ভিডিও অন করুন। সুরভি বিশ্বাস যদি অসুবিধা না থাকে ভিডিও অন করুন। লিটন জয়ধর আপনার ভিডিও অফ থাকলে হবে না। দেখো এখানে কি হচ্ছে। এই যে স্যার অন হয়ে গেছে। হ্যাঁ গুরুজি, আপনার হ্যাঁ, ওইখান বলো। থেকে সাউন্ড, আপনার কাছে কোনো মোবাইল টোবাইল রেখেন না, কোনো না, মোবাইল রাখ- রেখেন না, না, নাই হ্যাঁ। নাই নাই নাই। একবারে ফাইনাল সেট করে রাখবেন যাতে আপনার মিউট এখানে আনমিউট না বউটাকে করতে নিয়ে হয়। বসে গুরুজি তাহলে আশীর্বাদ রাখেন, ক্লাস শুরু করুন। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, হ্যাঁ। দেখুন এইবার 21শে ফেব্রুয়ারি 1952, এটিকে আগে আমরা একটু নিউমারোলজি করে নিই ওই সকালবেলার মতো। তাহলে 3 2 5 6 9 6 15 আর 5 20 আর 2 22 মিলে হচ্ছে রাহু। এইবার 21 তারিখ হচ্ছে 3, এই রাহুর পাশে নিয়ে 3 কে লিখতে হবে আপনাদের। এই 3 আর 4 হচ্ছে এই দিনের মধ্যে ফলদাতা। তাহলে ভাষা, আমরা বাংলা ভাষার স্বাধীনতা কেন পেলাম, বা এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিটি কেমন হবে, আমরা কেন ভাষাকে পেলাম, যে মাতৃভাষাকে কেন এই দিনে পেলাম, অন্যদিন তো পেতে পারতাম, 21 তারিখে না পেয়ে 22 তারিখে পেতে পারতাম বা 20 তারিখে পেতে পারতাম, এই দিনে কেন পেলাম, বা এই দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকার সেই সময়টি কেমন যাবে, বা দশা অনুযায়ী তার ভাগ্য কেমন যাবে, কোন বয়সে কেমন যাবে, এটি হচ্ছে আমাদের জানতে হবে। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিংশোত্তরী দশা অনুযায়ী ভাগ্য, তাহলে দেখুন এখানে কিন্তু দেখতে হবে যে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু সে দ্বাদশে বসে আছে, ভালো করে লক্ষ্য করবেন। কিন্তু লগ্নপতি আর ষষ্ঠপতি দ্বাদশে বসে আছে, তার মানে তো অশুভ অবস্থানে বসে আছে, তো শুভ অবস্থানে নেই, আছে কি? না স্যার। টপাটপ উত্তর দেবেন। না স্যার। না স্যার না। নাই। এইবার ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চমে বসে আছে, সে কেমন অবস্থানে আছে? ভালো অবস্থা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি
ধনপতি এবং পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, একাই রাজা। এরপরে আর কোনো ভালো। দ্বিতীয় কোনো গ্রহ এখানে নেই, একাই সে রাজা, রাজ্যকারক বৃহস্পতি। এইবার ধনভাবে চন্দ্র বসে আছে ধনু রাশি, রাশি হিসাবে ধনু রাশির সিরিয়াল কত নম্বরে পড়ে? কর্কট, বৃশ্চিক, মীন হচ্ছে প্রথম সিরিয়াল, মানে প্রথম সেরা রাশি তিনটা। তারপরে তিনটা কোনটা? দ্বিতীয় সেরা কোন তিনটা, আর তৃতীয় সেরা কোন তিনটা, চতুর্থ সেরা কোন তিনটা বলেন? স্যার মানি না। জানেন না? স্যার বলেন। প্রথম হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটি লগ্ন এবং তিনটি রাশি সেরা রাশি, টপ। 2 নম্বরে যাবে মেষ, সরি 2 নম্বর কর্কট, বৃশ্চিক, মীন, ঠিক আচ্ছা। প্রথম 1 নাম্বার। হ্যাঁ, দ্বিতীয় 2 নম্বরে চলে যাবে মিথুন, কন্যা এবং ধনু, তাই তো গুরুজি? হ্যাঁ ঠিক আছে। মিথুন, কন্যা, ধনু 2 নম্বরে, দ্বিতীয় শুভ রাশি এবং লগ্ন। 3 নম্বরে চলে যাবে হচ্ছে আপনার বৃষ, তুলা, বৃষ, তুলা, বৃষভ, সিংহ, তুলা, বৃষভ, সিংহ, তুলা। সিংহ, তুলা, হ্যাঁ বৃষ, তুলা, সিংহ, মানে বৃষ, সিংহ, তুলা বা বৃষ, তুলা, সিংহ 3 নম্বরে। তাহলে এবার বাকি থাকলো কোন তিনটা? মকর, কুম্ভ আর কে বাকি থাকলো? মকর, কুম্ভ আর মেষ, মেষ বাকি থাকলো। হ্যাঁ বেশ মকর, কুম্ভ আর মেষ বাকি আছে নাকি? স্যার। হ্যাঁ, মকর, কুম্ভ আর মেষ হচ্ছে চতুর্থ রাশি। তাহলে এবার দ্বিতীয় সেরা রাশি কিন্তু 21 তারিখ পেয়েছে। এইবার দেখুন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একাই রাজ্যকারক, ধনপতি এবং পঞ্চমপতি। দেখুন 21 তারিখে ভাষা, বাংলা ভাষা তার মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেল। 21-এর সংখ্যা কিন্তু বৃহস্পতি, মানে লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতি একাই রাজ্য, অর্থাৎ বৃহস্পতি তাকে রাজা করে তুলেছে বা তার স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতির কাজ কি? বৃহস্পতির কাজ প্রতিষ্ঠা, যশ, সম্মান, এক কথায় যদি বলতে হয়। তাহলে বাংলা ভাষা প্রতিষ্ঠা পাইছে এবং সে যশস্বী হয়েছে। বাংলা ভাষা দেখুন বিশ্বের বুকে বাংলা ভাষা কতটা যশস্বী হয়েছে, যেটা কিন্তু অনেক ভাষার মধ্যে, ধরুন বিশ্বে প্রায় 300-র মতো ভাষা, 300-র উপরে, যদিও 220টার মতো দেশ, কিন্তু ভাষা কিন্তু 300-400-র উপরে ভাষা। তার মধ্যে বাংলা ভাষা সিরিয়ালে করলে কিন্তু মানে 100-র মধ্যে চলে আসবে, মানে 50-এর মধ্যে চলে আসবে বাংলা ভাষার গুরুত্ব। তাহলে সে প্রতিষ্ঠাও পেল, যশও পেল, সম্মানও কিন্তু পেয়েছে সেই বৃহস্পতি। এইবার এই লগ্নের তৃতীয় এবং চতুর্থ পতি শনি, সে একাদশে বসে আছে। স্যার বাংলা ভাষা সপ্তমে না স্যার? সে যত রকম কত নাম্বারে আছে সেটা নিয়ে আমরা বিতর্কে যাচ্ছি না, হয়তো এটা যদি ভুল হয়, কিন্তু কোন রকমে তো লাস্টের দিকে নেই আমরা বাংলা ভাষায়। না না, আমরা প্রথম দিকেই আছি, আমরা লাস্টের দিকে নেই। অর্থাৎ বৃহস্পতি কিন্তু তাকে স্বাধীনতা দিয়েছে এবং প্রথম দিকে নিয়ে আসছে, প্রথম স্তরে নিয়ে আসছে, বা প্রথম 10টার মধ্যে একটা, বা প্রথম 100-র মধ্যে 300 যদি হয়, বা 400, এই 4টে রাশি যে আমরা ভাগ করলাম, 12টাকে 4 ভাগ করলাম, এই 4 ভাগের মধ্যে আমরা কিন্তু দ্বিতীয় ভাগেও যাইনি, আমরা প্রথম ভাগের মধ্যে আছি, একমাত্র বৃহস্পতির গুণে। তাছাড়া তৃতীয় এবং চতুর্থ পতি শনি, সে কিন্তু একাদশে বসে আছে। আর চতুর্থে দেখুন রবি, বুধের সাথে রাহু যুক্ত। রবিটা দশমপতি, কর্মপতি, আর বুধ হচ্ছে অষ্টম আর আয়পতি। তো রবি বুধের সাথে চতুর্থে বসে থেকে চতুর্থ ভাব থেকে কি বিচার করা হয়? চতুর্থ ভাব থেকে মাতা মিত্র স্থান বিচার করা হয়। আবার চতুর্থ ভাব থেকে কিন্তু কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা, এই যত কিছু কিন্তু চতুর্থ ভাবই বাধায়। চতুর্থ ভাবে রাহু থেকে কিন্তু ওই যুগ ঝামেলা তৈরি করেছে, যে এই জন্ম তারিখের মধ্যেও কিন্তু রাহু আছে। সেই যুগ ঝামেলার বিনিময়ে বা এত রক্ত ঝরার বিনিময়ে, এই যে ধরুন তার সাথে অষ্টমপতি বুধ চতুর্থে যুক্ত থাকায়, এই রক্ত ঝরিয়ে জ্ঞান গরিমার প্রসার ঘটিয়ে তারপরে বাংলা ভাষা কিন্তু স্বাধীনতা পেয়েছে
বা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছে, স্বাধীনতা নয় স্বীকৃতি পেয়েছে। তাছাড়া দেখুন দশমে কেতু, আমি কিন্তু বারবার বলেছি যে নবম যে কোনো লগ্ন রাশির নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা। তা দশম ভাবে কেতু নিঃসন্দেহে শুভ ফলদাতা। তা দশম ভাবে কর্মভাবে কেতু, মানে কর্মভাবে কেতু স্পিরিচুয়াল শক্তির মালিক বা আধ্যাত্মিক উন্নতির কারক। তো এই আধ্যাত্মিক উন্নতি মানে একটা ভাষার স্বাধীনতা পেলাম বা ভাষাকে স্বীকৃতি পেলাম, এটা কি আধ্যাত্মিক বলা যাবে না? ভাষাটা আসছে কিভাবে এটা বলা যাবে না? অর্থাৎ এই 21 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে কিন্তু আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হবে। তারপরে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের লোকের যে মানে স্বচ্ছতা, নিট এন্ড ক্লিনতা, ভেঙে চুরে নতুন কিছু তৈরি করা। আমরা কিন্তু আগেও বলেছি মেষের মঙ্গল জোড়াতালি দিয়ে জীবন পার করে দেবে, কিন্তু বৃশ্চিকের মঙ্গল ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে। তো বৃশ্চিকের মঙ্গল দ্বাদশে রয়েছে অপস্থ হয়ে, সে কিন্তু ভেঙে চুরে নতুন কিছু তৈরি করে বাংলা ভাষাকে তৈরি করেছে। অর্থাৎ এই জাতক কিন্তু ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে যে এই দিনে জন্মগ্রহণ করেছে। তাছাড়া ধনু রাশির উপর কোন পাপ গ্রহের দৃষ্টি নেই। ভাগ্যপতির উপর কোন পাপ গ্রহের দৃষ্টি আছে কি? আছে? দেখুন নেই। চন্দ্রের উপর কোন পাপ গ্রহের দৃষ্টি কিন্তু নেই। তাহলে ভাগ্যপতি চন্দ্র সে ধনভাবে বসে আছে, তার উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই এবং বৃহস্পতির লটে বা বৃহস্পতির গৃহে বসে আছে। তাহলে সে ভাগ্যপতি, ভাগ্য দেখুন তাকে কি সুপ্রসন্ন করেছে। আপনাদের এবার প্রশ্ন হচ্ছে যে এই তারিখে এখানে আমার একটু কথা বলার আছে যে ভাগ্য সুপ্রসন্ন করেছে, কিন্তু ভাগ্যভাবে চন্দ্রের উপর কেতু দৃষ্টি আছে, যার ফলে কিন্তু ঝঞ্ঝাট, সংগ্রাম, রক্তক্ষয় এইগুলো সে করিয়ে দিয়ে গেছে। ওই যে দেখো কেতু নবম ভাবে দৃষ্টি করছে চন্দ্রের উপরে, কেতুকে দেখো কেতু নবম ভাবে চন্দ্রের উপরে দৃষ্টি করছে, যার ফলে হচ্ছে কি ঝঞ্ঝাট, বিনা ঝঞ্ঝাটে স্বাধীনতা আসেনি, বিনা ঝঞ্ঝাটে বাংলা ভাষার স্বীকৃতি পাইনি, অনেক তার জন্য সংগ্রাম, রক্তক্ষয় দিতে হয়েছে ওই কেতুটা থাকা। সংগ্রামের ক্ষেত্রে এখানে গুরুজি কেতু এবং মঙ্গল এই দুজনই তো বাঁধিয়েছে, কেতু আর মঙ্গল দুজনই বাঁধিয়েছে, কিন্তু কেতু বরং শুভত্ব দিয়েছে, এখানে দৃষ্টিতে শুভত্ব দিয়েছে এবং রাহুতে এই রক্তপাতের পরিমাণ আরো বাড়িয়েছে, অশুভত্বের পরিমাণ বেশি হয়েছে। এটা হলে তাহলে সঠিক। এইবার যদি ধরা হয় 21শে ফেব্রুয়ারি 1952 রাত 12টা 1 মিনিটে জন্মগ্রহণ করলে সে প্রথম কিন্তু কেতুর দশা পেয়েছে। তাহলে কেতু দশম ভাবে বলেন কেন দেশ মানে বাংলা ভাষা স্বীকৃতি পাবে না? কেতুর দশাই কিন্তু জন্মেছে, কেতু দশমে বসে আছে সিংহে। বলেন যে কেতু আধ্যাত্মিক শক্তির মালিক, যে কেতু হচ্ছে আপনার আকস্মিক ক্ষমতার মালিক বা আকস্মিক কিছু দেবে। কেতুর নেগেটিভ দিক কি? দুর্ঘটনা, রক্তপাত, যেমন উচ্চস্থান থেকে পতন, কলহ বিবাদ, এগুলো। আর কেতুর পজিটিভ দিক হচ্ছে আকস্মিক প্রাপ্তি, আকস্মিক দৈব প্রাপ্তি হতে পারে, আকস্মিক অর্থ প্রাপ্তি হতে পারে, আকস্মিক ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে, মানে আকস্মিক প্রাপ্তি কিন্তু কেতু। এবং গুপ্ত বিদ্যা, গুপ্ত চর্চার মালিকও কিন্তু কেতু। অর্থাৎ সেই কেতুর দশায় কিন্তু এই ব্যক্তি জন্মেছে। তাই এই ব্যক্তি কেন সেই গুপ্ত শক্তি পাবে না বা তার কর্মফল কেন সে পাবে না? কর্মভাবে কেতু বসে আছে, তাহলে সে কর্মফল কেন পাবে না? অর্থাৎ সংঘাত বা লড়াই করে সে কিন্তু কেতুর দশায় জয়ী হয়েছে। 21শে ফেব্রুয়ারি 1952 থেকে 30শে জানুয়ারি 1957 পর্যন্ত সে কেতুর দশা ভোগ করেছে। অর্থাৎ এই কেতুর দশা তার কিন্তু খারাপ যাওয়ার কোনো ক্রমেই কথা নয়, কারণ কেতু দশমে বসে আছে। এইবার কেতুর পরে শুক্রের দশা। শুক্রের দশা 30শে জানুয়ারি 1957 থেকে 30শে জানুয়ারি 1977 পর্যন্ত 20 বছর। এই 20 বছর এই ব্যক্তির কেমন গেছে বলুন? শুক্র কোথায় আছে এবার লক্ষ্য করতে হবে আপনাদের। শুক্র কিন্তু এই লগ্নের সপ্তম এবং দ্বাদশপতি, সে তৃতীয় বসে আছে। এবং তার উপর কি কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে?
শুক্র ধরুন সপ্তম এবং দ্বাদশপতি, সে তৃতীয় বসে আছে, কোন পাপ গ্রহের দৃষ্টি, পাপ গ্রহের যুক্তি আছে? আছে বলুন। আরে এত সময় লাগে এত ক্লাস করার পরে? ওখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে না? কেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে না? তাহলে এত সময় লাগবে কেন? মঙ্গলের দৃষ্টি আছে। মঙ্গল চতুর্থ, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি দেয়, তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি তো শুক্রের উপর আছে, তাহলে সপ্তম পতি এবং দ্বাদশ পতি শুক্র তৃতীয় বসে আছে, তার উপর মঙ্গলের দৃষ্টি আছে, তাহলে মঙ্গল এই লগ্নের লগ্নপতি এবং ষষ্ঠপতি দ্বাদশে অশুভ মঙ্গল, অশুভ মঙ্গল শুক্রের পরে দৃষ্টি প্রদান করলো, তাহলে শুক্রের 20 বছর কেমন যাবে? তা সপ্তম পতি হিসাবে যেহেতু সপ্তম পতির পরে মঙ্গলের দৃষ্টি আছে, সপ্তম পতি তৃতীয় বসে আছে, তাহলে সপ্তম পতি তৃতীয় বসে থাকায় বা সপ্তম এবং দ্বাদশ পতি তৃতীয় বসে আছে, ভাই বোনের দ্বারা ধন সম্পদ ক্ষয় হতে পারে, যেহেতু মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ সম্পত্তির ব্যাপার দেখতে হবে, ভাই বোন তার সম্পত্তি আত্মসাৎ করতে পারে, আবার জীবন সাথী বা জীবন সঙ্গীর চিকিৎসার্থে ব্যয় হতে পারে, সে অল্প বয়সে বিবাহ করে বসতে পারে। তার মানে 2052তে জন্ম, তার 2077-এর মধ্যে তার বিবাহ কার্য, মানে 1957 থেকে 1977-এর মধ্যে তার বিবাহ কার্য সুসম্পন্ন হবে। হ্যাঁ, রাহুর দ্বাদশ দৃষ্টি, রাহু দিকে করে, রাহু তো ক্লকওয়াইজ রাহু কোন দিকে করে? এদিকে করে না তো, রাহু তো ঘড়ির কাঁটার দিকে করে। ও তাহলে রাহু দৃষ্টি কি করে শুক্রের উপর পড়লো? ঠিক আছে, রাহু দৃষ্টি তো নেই ওখানে। তাহলে এই শুক্রের দশাকালে দেখুন তার কিন্তু ধন সম্পদ সম্পত্তি ভাই দ্বারা হরণ হতে পারে, আবার সে দেখা গেল বিবাহ করে বিবাহে ঝঞ্ঝাট হতে পারে, জীবন সাথী বা জীবন সঙ্গীকে নিয়ে অশান্তি হতে পারে, তার চিকিৎসার্থে ব্যয় হতে পারে, অর্থাৎ শুক্রের দশা কিন্তু এখানে শুভ ফল দেওয়ার কথা নয়। আর দেবেই বা কি করে? দেখুন 1952 সালে আমরা ভাষা পেলাম, বা এই যে শিশুটি জন্মগ্রহণ করলো 1957 সালে সে শুক্রের দশায় পদার্পণ করেছে, 57 থেকে 77 পর্যন্ত সে ভোগ করেছে, এই 71 সালে বেঁধেছে দেশে মানে স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধের সময় তার বয়স কত রয়েছে? 51 থেকে 52 থেকে 71 মানে 19 বছর, 19 বছর বয়স সেই শিশুটি। তো 19 বছরের ব্যক্তি সেই যুদ্ধের সময় তার কি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি বা কোন রকম ক্ষয়ক্ষতি কি হয়নি? সে কি একেবারে মুক্ত ছিল ওই সময়? কিভাবে মুক্ত থাকবে? সে কি মুক্ত ছিল না যারা দৌড়ে পালায় গেছে তাদের সোনা গহনা নিয়ে এসে ধনী হয়েছে, নিয়ে জমিয়েছে? এটি কিন্তু আপনাদের প্রশ্ন, যে ওই সেই স্বাধীনতার যুদ্ধের সময়ও কিন্তু কেউ কেউ ধনী হয়েছে বা প্রচুর টাকার মালিক হয়েছে, হয়েছে না? মানুষ সোনা দানা টাকা পয়সা থালা গ্লাস সব ফেলে রেখে চলে গেছে, বাড়ি ঘর, কিন্তু এগুলো কেউ না কেউ দখল করে অনেক ধনী হয়েছে না? এই ব্যক্তি কি ধনী হয়েছে না এই ব্যক্তি দুর্বল হয়েছে? বলুন এই সময় এই শুক্রের দশাকালে এটি বলুন। এই ব্যক্তি জমি জমা হারাইয়া আরো গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। কি কারণে? দ্বাদশপতি শুক্র তৃতীয় থাকার কারণে আর তার উপর মঙ্গলের দৃষ্টি থাকার কারণে। কে গুরুদেব ঠিক আছে তো? দৃষ্টি, হ্যাঁ ঠিক আছে। জমি জমা আচ্ছা আচ্ছা, ভুল বললে বলবেন। এইবার দেখুন তার পরবর্তীতে আসছে রবির দশা, 1977 সাল থেকে 1983 পর্যন্ত রবির দশা। রবি হচ্ছে তার দশমপতি, সে বসে আছে 4 নাম্বার ঘরে, চতুর্থে বুধকে সঙ্গে নিয়ে তার পেটের মধ্যে যে রাহু বেটা যে ঠেলে উঠেছে। তাহলে রবি বুধ চতুর্থে বুধাদিত্য যোগ, বুধাদিত্য যোগ কোথায় শুভ ফল দেয়? বুধাদিত্য যোগ সর্বপ্রথম শুভ ফল দেবে মিথুন কন্যায়, মেষে এবং সিংহে। মেষ, সিংহ, মিথুন আর কন্যা, এই 4টি জায়গায় বুধাদিত্য যোগ শুভ ফল দেবে, বাকি কোন জায়গায় কিন্তু বুধাদিত্য যোগ অতটা শুভ ফল দেবে না। কেন দেবে? কারণ মিথুনে বুধ তার নিজ গৃহ, কন্যাও বুধ তার নিজ গৃহ, সিংহ হচ্ছে রবির নিজ গৃহ, আর মেষ হচ্ছে রবির তুঙ্গ গৃহ।
এই জন্য এই 4টি ঘরে বুধাদিত্য যোগ শুভ ফল দেবে, আর বাকি ঘরগুলোতে কিন্তু এতটা শুভ ফল দেবে না। তাছাড়া সে চতুর্থে রাহুকে সঙ্গে নিয়ে বসে আছে, তাহলে রবির দশা তার কি ভালো যাবে না মন্দ যাবে বলেন? ভালো যাবে না। রবির দশা ভালো যাবে না স্যার। 30শে জানুয়ারি 1977 থেকে 30শে জানুয়ারি 1983 পর্যন্ত এই রবির দশা কাল সে কেমন কাটাবে এই 6 বছর বলেন? জীবনটা স্যার গ্রাস হয়ে যাইব। না, কি হবে সেইটা কিন্তু বলতে হবে। এই সময় যেহেতু রবি কর্মপতি যেহেতু চতুর্থে বসে আছে, তো সহকর্মী বা অংশীদার দ্বারা তার কর্ম হারাতে হতেও পারে, বা ধরুন বসের মন না জোগানোর কারণে কর্মে সাসপেনশন খেতে পারে, কর্ম হারাতে পারে, বা কর্মচ্যুতি করতে পারে। সেই সঙ্গে কি হতে পারে, ব্যবসা বাণিজ্য মানে অংশীদার দ্বারা ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হতে পারে সে যদি ব্যবসায়ী হয়, এমনকি বন্ধু বান্ধব দ্বারা তার ধন সম্পদ লুণ্ঠন হতে পারে, যেহেতু এখানে বন্ধু মিত্র বিচার করা হবে। আবার অষ্টমপতি বুধ সেখানে যুক্ত হয়ে বসে আছে, তো অষ্টমপতিত্ব দোষ সেখানে আছে। আয়পতি যদিও সে তো পরে, তো এখানে অষ্টমপতি বুধ সেখানে যুক্ত, আর দশমপতি রবি যুক্ত রাহুর সাথে, অর্থাৎ সে কর্ম হারাতে পারে, ব্যবসা হারাতে পারে, বুদ্ধি বৈকল্যতা দেখা দিতে পারে, কোন রকমের বুদ্ধিতে তার কাজ নাও করতে পারে, মানে মাথা এখন অনলাইনে বল, বলে দে, বল, পরে করবেন। গুরুজি ঠিক তো? বাবারা তো প্রাণহানি হইতে পারে নাকি গুরুজি ঠিক তো? রবি? গুরুজি হ্যাঁ ঠিক আছে, ঠিক। হ্যাঁ। আচ্ছা, এইবার রাসুন চন্দ্রের দশা। চন্দ্র হচ্ছে ভাগ্যপতি, ধনভাবে বসে আছে, তার উপর কি কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে চন্দ্রের উপর? বলুন, আছে? নেই, নাই। কারো দৃষ্টি নেই। একটু দৃষ্টি আছে স্যার, চন্দ্রের পর কেতু দৃষ্টি আছে স্যার। কেতু দৃষ্টি আছে স্যার। চন্দ্রের পর কেতু রাহুরও দৃষ্টি। দৃষ্টি আছে, রাহুর আরে কেতুর তো গলাই নেই, কেতুর তো গলা নেই, মানে গলার শুভ উপরে প্রভাব অংশ আছে নেই। না স্যার? হ্যাঁ, কেতু তো শুভ প্রভাব আছে স্যার। কিন্তু রাহুর দৃষ্টি আছে। রাহুর দৃষ্টি আছে, রাহুর চোখ আছে, কেতুর তো মাথাই নেই, তা ওর আবার কিসের দৃষ্টি? ওর দৃষ্টিতে আবার চন্দ্রের কি করবে? চন্দ্র ভাগ্যাধিপতি ধনভাবে বসে আছে, আর ধনপতি পঞ্চমে, বৃহস্পতির মতো হাই ভোল্টেজ গ্রহ। জীবনে যা কিছু পাওয়ার সেই চন্দ্রের দশাতে পাবে, চন্দ্রের দশার বৃহস্পতির দশাতে পাবে। অর্থাৎ চন্দ্রের দশায় কিন্তু তার ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ভাগ্য লক্ষ্মী গৃহে এসে বসতি স্থাপন করবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, যানবাহন বা দোকানপাট যা কিছু করার সে কিন্তু চন্দ্রের দশায় করবে। এমনকি দেশ বিদেশ ভ্রমণ করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, কারণ ভাগ্যাধিপতি চন্দ্র সে ধনভাবে বসে আছে, আর ধনপতি পঞ্চমে। এই ধনপতি পঞ্চমে থাকার কারণে সে সন্তান সন্ততি গর্বে গর্বিত হবে, এমন সন্তানের পিতা বা মাতা হবে সেই সন্তান জগৎকে আলোকিত করবে, মৌজে তুলবে একবারে। সন্তানের পরিচয় হচ্ছে সব থেকে গর্বের, এর থেকে গর্বের আর কোনো পরিচয় হতে পারে না। বাবার পরিচয় কোনো, আমি মনে করব যে কোনো গর্ব করার কিছু নয়, কিন্তু সন্তানের পরিচয় হচ্ছে শতভাগ গর্ব করার মতো। তো এই ব্যক্তি কিন্তু এই সময় সেই গর্ব করার মতো সুযোগ পাবে, অর্থাৎ চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সে চন্দ্রের দশায়। বুঝতে পেরেছেন? ঠিক তো গুরুজি? ঠিক? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে তারপরে মঙ্গলের দশা। এবার বলুন, লগ্নপতি আর ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে বসে আছে, মঙ্গলের দশা 30শে জানুয়ারি 1993 থেকে 30শে জানুয়ারি 2000 সাল পর্যন্ত সে মঙ্গলের দশা কেমন কাটাবে বলেন? বলেন, আপনারা বলেন, কেউ না কেউ বলেন, মঙ্গলের 7 বছর কেমন যাবে? কেউ বলতে পারলেন না? রোগাক্রান্ত হবে হ্যাঁ স্যার, রোগাক্রান্ত হবে, রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাইব, অর্থ ব্যয় কেন হবে। কেন হতে হবে সেটি বলুন। এই দশাটা খারাপ যাবে অনেক। কোন দিক থেকে খারাপ যাবে? 1, 6, 12 ষষ্ঠ থেকে রোগ নির্ণয় করে। লগ্নপতি ষষ্ঠ আছে না,
যে মানে দ্বাদশে আছে। নিজে ষষ্ঠপতি আর দ্বাদশপতি দ্বাদশে আছে, তা সে রোগ ব্যাধির হ্যাঁ। জন্য কোন রোগ ব্যাধির জন্য কিন্তু হাসপাতালে যাবে? ষষ্ঠপতির দোষে এখানে আরেকটি জিনিস কিন্তু দেখা তার যাচ্ছে, মাথার যে কোনো রোগ, এই মঙ্গলের উপর কিন্তু মাথা এই মঙ্গলের উপর কিন্তু রাহুর নবম দৃষ্টি আছে। একেতে লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে দ্বাদশে আছে, তার উপর রাহুর নবম দৃষ্টি আছে। এটা মাথার রোগ সৃষ্টি করবে না, রক্ত তাহলে দুষ্ট surgical পীড়া কোনো দেবে, অশ্ব ফিস্টুলা ভগন্দর দেবে, টিউমার দেবে, বা ধরুন মানে কি বলবো গুরুজি, মঙ্গলের আর কিছু রোগ ব্যাধির নাম বলুন। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটাবে, অ্যাক্সিডেন্ট, কাটা ফাটা, অস্ত্রোপচার, এইগুলো দেবে। এইগুলোর কারণে তাকে হাসপাতালে যেতে হবে। এমনকি এই সময় কিন্তু তাকে লগ্ন আবার থেকে সম্পত্তি হারাতে হবে। কালপুরুষের মাথা সে বিচার করে না? চন্দ্রের দশায় যতটা পাবে তার অনেকাংশ কিন্তু এই সময় লুণ্ঠিত হতে পারে। বিশেষ করে রাহুর দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, বিশেষ করে চোর ডাকাত দস্যু তস্কর এদের হামলায় বা এদের আক্রোশে কিন্তু তার ধন সম্পদ অর্থ হারাতে পারে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর পরিমাণে ভুগতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কি কি রোগ হতে পারে? এখানে রক্ত দুষ্ট পীড়া হতে পারে, যেমন ক্যান্সার ম্যান্সারও কিন্তু হতে পারে। রাহুর দৃষ্টি আছে মঙ্গলের পরে, রক্ত দুষ্ট পীড়া। সেই সঙ্গে ধরুন আপনার ব্লাড সুগার, তারপরে শুক্রের গৃহে যেহেতু আছে, তারপরে এর সঙ্গে হতে পারে কি যে আপনার যেমন লিভার সিরোসিস, রক্তের দূষিত তার কারণে হয়। তারপরে হচ্ছে টিউমার, অশ্বফিস্টুলা ভগন্দাত্ত বললাম, কাটা ছিলা, দুর্ঘটনা, রক্তপাত, এইগুলো কিন্তু হতে পারে। লগ্ন থেকে শুধু হাসপাতালে যাবে বললে কিন্তু আমার ক্লাসে কিন্তু হবে না, শুধু হাসপাতালে যাবে বললে, অর্থাৎ কেন যাবে এটি কিন্তু বলতে হবে। এইবার আসেন, এই মঙ্গলের পরে রাহুর দোষ 18 বছর, তাহলে 30শে জানুয়ারি 2000 থেকে 30শে জানুয়ারি 2018 পর্যন্ত এই রাহুর দশা সে কি ভোগ করবে, কেমন যাবে তার বলুন বলুন বলুন, কে বলতে পারবেন? বাসুদেব বাবু ভিডিও অন করুন। তো ভালো কথা। হ্যাঁ, রাহুর দশা ভালো যাবে, তাই তো? হ্যাঁ স্যার, খুব সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারলাম না। দেখুন, রাহু কিন্তু চতুর্থ ভাবে আছে। আমি বারবার বলেছি রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর। তো রাহু চতুর্থ ভাবে থেকে সেই রাহু কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে এটি কিন্তু আমাদের দেখতে হবে। রাহু চতুর্থ ভাবে থেকে দ্বাদশে দৃষ্টি দিয়েছে ব্যয়ের ঘরে, অর্থাৎ ব্যয়ের মাত্রা বাড়াবে। রাহু চতুর্থ থেকে দশমে দৃষ্টি দিয়েছে, কর্মে আঘাত আনবে, ব্যবসা বাণিজ্যে আঘাত আনবে। রাহু চতুর্থ থেকে সে কিন্তু অষ্টমে দৃষ্টি, সপ্তম অষ্টম নবম, হ্যাঁ অষ্টমে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ নিধনের পরিমাণ আরো বাড়িয়ে দেবে। এবং রাহু চতুর্থে থেকে কিন্তু দ্বাদশে বৃহস্পতির উপরেও কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে, অর্থাৎ সন্তান সন্ততি নিয়ে, পিতামাতা নিয়েও কিন্তু সন্তান সন্ততির ব্যাধি পীড়া ঘটাবে, পিতামাতার ব্যাধি পীড়া ঘটাবে, পিতৃমাতৃ ধন সম্পদ হারাবে। তারপরে অষ্টম স্থানে দৃষ্টির কারণে দুর্ঘটনা, রক্তপাত এগুলো বাড়াবে। সেই সঙ্গে রাহু ধরুন কলহ বিবাদ, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা ঘটাবে। তাছাড়া সে দশম ভাবে দৃষ্টি দিয়ে কর্ম ব্যবসা বাণিজ্যকে পণ্ড করবে। দ্বাদশে দৃষ্টি দিয়ে সে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে, এমনকি আয় অপেক্ষা ব্যয়ের মাত্রা বেশি হয়, ঋণগ্রস্ত করে ছাড়বে। তাহলে সেই রাহু চতুর্থে থেকে যে দশমপতিকে পাপস্থ করছে, অষ্টম এবং আয়পতিকে পাপস্থ করে ফেলেছে, এতগুলো ঘরে দৃষ্টি দিয়ে ধ্বংস করে দিছে, সেই রাহুর দশা ভালো যাবে? বলুন কি যাবে? এবার বলুন তো আপনারা যে রাহুর দশা কেমন যাবে বলেন। ভালো যাবে না স্যার। এই তাহলে ভালো যাবে না, কোন কোন দিক থেকে ভালো যাবে না? রাহুর অবস্থান অপেক্ষা রাহুর ক্ষেত্রে দৃষ্টিটা বেশি দেখতে হবে। তাহলে দ্বাদশে ব্যয়ের ভাব ভালো যাবে না, আবারও বলছি। এইবার দশমে দৃষ্টি কর্ম ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, তা এই রাহুর দশায়। এবং অষ্টমে দৃষ্টি মানে ওই সেই লটারি ফাটকা জোয়ারে সেতে ধ্বংস হবে, বা দুর্ঘটনা রক্তপাতে ইয়ে হবে, ব্যাধিগ্রস্ততায় ব্যয় হবে। আর পঞ্চমে দৃষ্টির কারণে
তার পিতামাতার চিকিৎসা খরচ ব্যয় হবে, পিতামাতার কাউকে হারাতে হতে পারে বা পিতৃমাতৃ শোক পেতে হতে পারে, এমনকি সন্তানরা অবাধ্য হয়ে যেতে পারে, সন্তানের কারণে মনোকষ্ট হতে পারে। পঞ্চম স্থান থেকে সন্তানও কিন্তু বিচার করা হবে, অর্থাৎ পুত্র সন্তান নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। কি গুরুজি, ঠিক তো? হ্যাঁ ঠিক। ঠিক। হ্যাঁ ঠিক। আচ্ছা, এইবার রাহুর পরে আসছে বৃহস্পতির দশা 16 বছর, 2018 থেকে পরের 16 বছর। ক্ষতি হবে না? হ্যাঁ, তো নবমের দৃষ্টি আছে এবং দ্বাদশের দৃষ্টি, এখানে শুক্রের গ্রহের কিছু ক্ষতি হবে না? কার? শারীরিক কোনো সমস্যা হবে না? শুক্রের দশায়, শুক্রের দশায় রাহু 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 শুক্রের ক্ষতি করবে না? হ্যাঁ, রাহু তো শুক্রের ক্ষতি করবে। কিভাবে রাহু শুক্রকে ক্ষতি করলো? শুক্রের নবম ঘরটা শুক্রের ঘর, এখানে এটা তো শুক্রের ঘর নবম, সেখানে দৃষ্টি আছে, প্লাস রাহুর দ্বাদশ দৃষ্টি আছে শুক্রের পর। আরে রাহুর নবম দৃষ্টি বলতে তো বুধের ঘরে দৃষ্টি, এটা তো সপ্তমে দৃষ্টি না, অষ্টমে দৃষ্টি। আমি তো সেটা দেখালাম যে নবম মানে তো আমি বুধে আঙ্গুল দিয়েছি, এটা অষ্টম ঘরে, এ ঘরে সপ্তমে তো রাহুর দৃষ্টি নেই, অর্থাৎ শুক্রকে কি কিন্তু ক্ষতি করবে না। এইবার আসবো পরের বৃহস্পতির দশা, অর্থাৎ 2018 থেকে পরের 16 বছর বৃহস্পতির দশা তার কেমন যাবে। বৃহস্পতি ধনপতি এবং পঞ্চমপতি, পঞ্চমে বসে আছে। প্রথমেই বলেছি একাই রাজ্য কারক গ্রহ, তার উপর রাহু দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি আছে। এইবার বলুন এটা কেমন যাবে, ভালো যাবে, মধ্যম যাবে না নিম্ন যাবে? 3 ভাগে ভাগ করতে হবে এটাকে, এটাকে শুধু ভালো আর মন্দ বললে হবে না এক্ষেত্রে। বলুন। ভালো ভালো যাবে স্যার। ভালো যাবে। শিক্ষকতা। হ্যাঁ বলুন বলুন বলুন, আপনারা বলতেছিলেন এইবার সব থেকে ভালো যাবে না মধ্যম যাবে নাকি সর্বনিম্ন যাবে, এটা বলতে হবে। মুজিবুর রহমান সাহেব বলুন। শিক্ষকতা পেশায় সে ভালো করবে স্যার। শিক্ষকতা পেশায় ভালো করবে, হ্যাঁ বলুন, আর কে কি বলতে পারবেন? স্যার মধ্যম যাবে, খুব ভালো যাবে না। মধ্যম যাবে, মধ্যম আর টপের মিডিলে যাবে। কেন যাবে? বৃশ্চিক লগ্নের ধনপতি আর পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমে একাই রাজযোগ, আমি বলেছি একাই রাজা, ওর আর বৃহস্পতি দেবতাদের গুরু, এর জায়গায় কোনো কথা চলবে না। তার উপরে রাহু দৃষ্টি পড়েছে, এবার রাহু দৃষ্টি দিয়ে রাহু দমিত হয় কার কাছে? একমাত্র বৃহস্পতি সকল গ্রহের কুপ্রভাব কিন্তু দমিত করতে পারে, অন্য কোন গ্রহ পারুক আর না পারুক, বৃহস্পতি কিন্তু পারে। এইবার শনি একাদশে বসে আছে, শনি তৃতীয় এবং চতুর্থ পতি, তার সপ্তম দৃষ্টি, কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে শনি যে কি করবে? শনি কতটা ক্ষতি করতে পারবে? তার সকল দেবতাদের গুরু যেহেতু বৃহস্পতি, অঙ্গিরাজ পুত্র, অঙ্গির মানে আগুনের রাজার পুত্র সে, তাহলে তার উপর শনি তো নিম্ন স্তরের দেবতা, রাহু আরো নিম্ন স্তরের চন্ডাল দেবতা, তো ও দেবগুরু বৃহস্পতির পরে দৃষ্টি পড়ে মধ্য মানবে কি করে? বরং কিছু ক্ষতি করবে। ধরুন মানে হয়তো একটি ইট মেরে যতটা ক্ষতি করা সম্ভব, একটা গুলটি কাঠ দিয়ে অতটা ক্ষতি করা সম্ভব নয়। অর্থাৎ দৃষ্টি দিয়ে একটা শনির দৃষ্টিটা স্যার শক্তিশালী হতো যদি সে উচ্চস্থ থেকে দৃষ্টি দিত, যদি তুলায় থেকে দৃষ্টি দিত বা যদি মকরে থেকে দৃষ্টি দিত, তখন শনি তো আছে বুধের গিরিয়ে একাদশে, এটা দেখতে হবে। অর্থাৎ এই দৃষ্টিতে বৃহস্পতির হয়তো একটু পশমের ক্ষতি হতে পারে, রক্তের ধারা ভেদ করতে পারবে না। গুরুজি সঠিক বলেছি নাকি? হ্যাঁ, এর সাথে যেহেতু মিনে শনি দৃষ্টি দিচ্ছেন, সেহেতু আধ্যাত্মিক চেতনা, জনগণের মধ্যে সচেতনতা, তাদের আধ্যাত্মিক লেভেল, এগুলোকে বাড়িয়ে দিয়ে যাবে। এই পিরিয়ড মানে 2018 থেকে 16, 2034, ইন বিটুইন টাইমটা বৃহস্পতি শনি এই কাজগুলো করে যাবে। শুধু মানুষের খাওয়া পড়াটা নয়,
তাদের আধ্যাত্মিক লেভেলটা, তাদের চেতনাবোধটাকে আরো উন্নত করবে, জাতিকে আরো সমৃদ্ধ করবে এই পিরিয়ডটা। বুঝলেন দেখো এবার? ভালো করে দেখো, যে খালি শনির দৃষ্টিটা পড়লেই যে শনি যে খারাপ দেবে, শনি বললাম না যে শনি দেবগুরুর কাছে কি করবে, বরং দেবগুরুর মানে প্রভাবকে শনির মানে শনির সুপ্রভাবটা বৃহস্পতি আকর্ষণ করবে আর অশুভ প্রভাবটা বিকর্ষণ করে তাড়িয়ে দেবে। অর্থাৎ বৃহস্পতির দশা তার সুপার যাবে, সবচেয়ে সুপার। তো তার মধ্যেও কিছু ব্যাঘাত সৃষ্টি করবে ওই শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টির কারণে। বিশেষ করে ওই সময় পঞ্চমে যেহেতু অবস্থান করছে, সন্তান সন্ততি নিয়ে কিছু ব্যাপার হতে পারে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ব্যাপার হতে পারে। তবে সে ধর্মগুরু বা ধর্মের প্রতি মন প্রচন্ড রূপে আকৃষ্ট হবে, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাবে এই লোকটিকে। এইবার আসেন, এবং সেই সঙ্গে ধন দৌলতও কিন্তু বাড়িয়ে দেবে, কারণ সে ধনপতি আর পঞ্চমপতি। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাইয়ে দেবে কিন্তু ওই বৃহস্পতি। এইবার পরবর্তী শনির 19 বছর বলেন কেমন যাবে? শনি একাদশে বসে আছে, তৃতীয় আর চতুর্থ পতি। শনির উপর কার দৃষ্টি আছে? কারো দৃষ্টি আছে শনির উপর? আছে? এইবার শনির উপর কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি আছে স্যার। আছে না? তাহলে আগের বার যখন বললেন যে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি আছে, তাহলে শনির উপরে যে বৃহস্পতির দৃষ্টি আছে এই কথাটা ওই সময় বললেন না কেন? যে বৃহস্পতির দৃষ্টিতে শনিটা কিন্তু শান্ত হয়ে যাবে, চুপসে যাবে। শনির যে ঘাড় তাড়া কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে ঠান্ডা বানায় দেবে। তাহলে বৃহস্পতির দশা তার ভালো যাবে না কেন? ওই সময় কেন বললেন না যে বৃহস্পতির দৃষ্টিটা শনির উপরে আছে? তো এইবার তৃতীয় এবং চতুর্থ পতি, যেখান থেকে আমরা ভাই বোন এবং বন্ধু মিত্র বিচার করব, সে আয়ভাবে আছে, তার উপর বৃহস্পতির দৃষ্টি আছে। অর্থাৎ ওই যে ছোটবেলায় ভাই বোনের দ্বারা যে ধন সম্পদ সম্পত্তি হরণ হয়েছে যে মঙ্গলের দশায়, ওই সেই ভাই বোনের সেই কলহ বিবাদ মিটিয়ে দেবে এই শনি, মিটিয়ে দিয়ে একাত্মতার বন্ধন তৈরি করবে। এমনকি যেসব বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মিলিয়ে লুণ্ঠন করেছিল ধন সম্পদ মঙ্গলের দশায়, সেই সব বন্ধু বান্ধবরা পরম আত্মীয় রূপ নেবে, বা সেই বন্ধু বান্ধবরা বা সেই শত্রুরা পরাস্ত হয়ে বরং মানে মিত্রতা করতে বা স্বাগত জানাতে বা ফুলের মালা দিয়ে যাই, তার সাথে বন্ধুত্ব স্থাপন করি, এর জন্য ফিরিয়ে আনবে। তাই তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিক। যেহেতু আয় ভাবে শনি মহারাজ বসে আছে। এইবার আসুন শনির পরে বুধের 17 বছর কেমন যাবে? বুধ হচ্ছে অষ্টম এবং আয়পতি, সে চতুর্থে বসে আছে। তার পেটের মধ্যে রাহুতে বসা, আবার দশমপতি রবিও কিন্তু বসা। রবি বুধের সাথে রাহুর সম্পর্ক মোটেই ভালো নেই, বা মোটেই ভালো থাকার কথা নয়। সে চতুর্থ ভাবে বসে আছে। আর চতুর্থপতি এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আপনারা ধরা মাত্র বলে দেবেন যে বুধের সারা রাহু যে যুক্ত হয়ে আছে বুধের সাথে আর দশমপতি রবির সাথে, তার মানে বুধের দশার পিণ্ডি চটকায় দেয়, এটাই কিন্তু আপনারা বলবেন নাকি? নাকি আর কিছু বলবেন? বলুন। হ্যাঁ, একমত তো? পিণ্ডি চটকায় যাবে? হ্যাঁ স্যার। নাকি ভালো কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। আরেকটু ভাবুন, উত্তরটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু উত্তরটা কিন্তু ঠিক মতো হচ্ছে না। আরেকটু ভাবুন, 1 মিনিট সময়। এই উত্তর যে দিতে পারবে সে কিন্তু পরীক্ষায় তাকে 10 মার্ক বাড়িয়ে দেওয়া হবে এই উত্তরটার জন্য, যে দিতে পারবে। বলুন বলুন। বুধের দশা সবচেয়ে খারাপ যাবে, পিণ্ডি চটকায় দেবে না ভালো দেবে? কি দেবে? বুধ অষ্টমপতি প্রথমে, তারপরে আয়পতি রাহুর সাথে বসে আছে, এখানে কি হবে? খারাপ হবে, অবশ্যই তার খারাপ হবে। এটা হচ্ছে মানে 99 ভাগ জ্যোতিষ বলবে খারাপ হবে, কিন্তু
চতুর্থপতি আর রায়পতি যে ক্ষেত্র বিনিময় হয়েছে এই জিনিসটা দেখছেন না তখন? দেখেননি এতক্ষণ? কেন দেখেননি বলেন? চতুর্থ এবং আয়পতি যে ক্ষেত্র বিনিময় করলো, ক্ষেত্র বিনিময় কিন্তু দ্বিতীয় রাজযোগের কারক হয়। অর্থাৎ বুধের দশায় তার যতটা অশুভ যাওয়ার কথা সেই অশুভত্বের মানে হার প্রায় 75 কাটিয়ে দেবে হচ্ছে এই ক্ষেত্র বিনিময় যোগযুক্ত হওয়ায়। সঠিক তো গুরুজি? হ্যাঁ হ্যাঁ, এভাবে হচ্ছে আমাদের দশা বিচার করতে হবে। একটা লোকের ভাগ্য বিচার করতে হবে কোন দশা কেমন যাবে। খালি বুধ রাহু যুক্ত হয়ে বসে আছে, রবি দশমপতিকে নিয়ে বসে আছে, অষ্টমপতিকে নিয়ে বসে আছে বলে দিলাম বুধের দশা একেবারে পিন্ডি চটকে আসলে মরেই যাবে বা ওরে মারিয়েই ফেলবে বা ওর বুদ্ধি বৃত্তি পাগল হয়ে যাবে, ও পাগল হয়ে হয়তো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে, হয়তো এমনি বলে দেবো। 99% জ্যোতিষ কিন্তু তাই বলবে। কিন্তু শনিটা যে বুধের সাথে ক্ষেত্র বিনিময় হয়েছে এই যোগটাকে এর শুভ ফল কি দেবে না? একটি মাত্র যোগের কারণে এই ক্ষেত্র বিনিময়ের কারণে 75 শুভ মানে শুভ করে ফেলবে এই দৃষ্টি। স্যার কিরকম শুভ হবে? গুরুজি ঠিক তো নাকি একমত? হ্যাঁ ঠিক আছে স্যার শুভ প্রভাবটা কিরকম হবে এখানে ফলটা? হ্যাঁ ফলটা হ্যাঁ, কিরকম হবে, মানে শুভ প্রভাবটা কিরকম হবে, কি ফল দেবে? বুধ হচ্ছে বুদ্ধিবৃত্তির মালিক আর শনি হচ্ছে আধ্যাত্মিক শক্তির মালিক বা গুপ্ত শক্তির মালিক। অর্থাৎ বুধ হচ্ছে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের মালিক। তো তাকে কৌশলী করবে, অধ্যবসায়ী করবে, বুদ্ধির বিচক্ষণতা বাড়াবে, শ্রম দেওয়ার মানসিকতা জন্মাবে, সঞ্চয় মনোভাবাপন্নতা আনাবে। মানে বুধের যত কাজ মানে সে তার ব্রেনকে কাজে লাগিয়ে রাহুর কুপ্রভাবকে দূর করে শনির শুভ ফলকে আকর্ষণ করে সে তর করে এগিয়ে যাবে। অর্থাৎ চতুর্দিকে পুলিশে অ্যাটাক করে ফেলেছে, সে হয়তো বললো যে আমি ওষুধ কিনতে যাচ্ছি, এই দেখুন প্রেসক্রিপশন, তার পকেটে হয়তো প্রেসক্রিপশন থেকে গেল ওই মুহূর্তে। মানে বুদ্ধি কোনো না কোনো বুদ্ধির বলে সে ওখান থেকে বেরিয়ে আসবে। পড়াশোনা করে এই সময় স্টুডেন্টরা পড়াশোনা ভালো করে, অবশ্যই ভালো করবে। কোন স্টুডেন্ট কারণ হচ্ছে তার প্রকৃত বুদ্ধি খুলবে, তার প্রকৃত বুদ্ধি বা মেধাটাকে খুলে দেবে কিন্তু এই শনির ক্ষেত্র বিনিময় হওয়ার কারণে। ওই অষ্টমপতিত্ব দোষ 75 ধ্বংস করে দেবে কিন্তু এই ক্ষেত্র বিনিময় যোগের কারণে। বা রাহু যুক্ত থেকে বুধকে যতটা দুর্বল করেছিল তার 75 ভালো করে দেবে সেই চতুর্থপতির ক্ষেত্র বিনিময়ের কারণে। অর্থাৎ এইভাবে দেখে তবেই না কিন্তু আমাদের দশা ফল বিচার করতে হবে। ডক্টর নিবেদিতা ঘোষ আপনি বলেছিলেন, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে স্যার ঠিক আছে, আপনার সব আমরা এটা মানে নিলাম যে এই সময় এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু এক একটা দশা তো এই যে যেমন তার এটা দশা 7 বছর, এখন সে 7 বছর ধরেই সমস্যা ভোগ করবে না। এই সমস্যাটা কোন সময় ভোগ করবে, কোন সালে? এইটা ওরে তার অন্তর্দশা যেতে হবে তো, এই তো মহাদশা গেলেন। কার্তিক চন্দ্র উনি কিন্তু একটা ভালো প্রশ্ন করেছেন, যেটা আমি মনে মনে চিন্তা করছিলাম যে আজকে 2021 সালের আজকে 2রা এপ্রিল, আজকে একটি শিশু জন্মগ্রহণ করলো, তাহলে বৃহস্পতি তাহলে তার সপ্তম ভাবে আগে এখন বলা হলো যে তার বিবাহ কেমন হবে বা বিবাহিত জীবন কেমন হবে। সচরাচর আমরা দেখি যে প্রশ্নটি করলো সেই প্রশ্নটির উত্তর দিচ্ছি। সচরাচর আমরা দেখি যে বৃহস্পতি গোচরে পঞ্চম, নবম এবং একাদশ ভাবে গেলে মোটামুটি বিবাহ সম্ভাবনা। তাহলে বিচারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো ওই গোচর দেখে কিন্তু সেই অবস্থা বিচার করতে হবে। ওই প্রশ্নটা ঠিক করেছে, ও বলছে 60 বছর ক্ষেত্রে, তাহলে 60 বছর ক্ষেত্রে দাঁড়ান 60 বছর ক্ষেত্রে কি সমান যাবে? তা তো নয়। তাহলে কেমন কেমন যাবে না, যখন ওই গোচরের অবস্থার অনুসারে ওই 60 বছর সময়কালটা এরকম চলবে। অর্থাৎ রাহু, কেতু, শনি, বৃহস্পতি। গুরুজি শুধু তাই তো নয়,
এইবার ওই 7 বছরের অন্তর্দশা রয়েছে না আরো হ্যাঁ 9টা, না তাহলে অন্তর্দশা তো এইবার কেতুর দশায় রবির অন্তর্দশা, কেতুর দশায় শুক্রের অন্তর্দশা, কেতুর দশায় চন্দ্রের অন্তর্দশা, কেতুর দশায় মঙ্গল, কেতুর দশায় রাহুর অন্তর্দশা কেমন যাবে? এই মহাদশা যেভাবে বিচার করা হচ্ছে অন্তর্দশাও কিন্তু ঠিক ধাপে ধাপে ওই একইভাবে সেই ফলাদেশ বিচার করতে হবে। এই সঙ্গে গোচর প্ল্যানেটে গুরুজি যে কথা বললেন যে গোচর প্ল্যানেটে ওই গ্রহ এখন কোথায় আছে, তো যখন আমরা অন্তর্দশায় যাব তখন তো আমরা গোচর প্ল্যানেটে পেয়েই যাব যে সে কোথায় আছে। স্যার আমাদের এই 7 বছরকে তো 9 ভাগ করা হচ্ছে, হচ্ছে না? আমরা যে ইসে রবির 6 বছর যখন বিচার করছি, রবির 6 বছরকে তো 9 ভাগ করে ফেলানো হচ্ছে অন্তর্দশায়। যখন আরো সূক্ষ্ম বিচার করা হবে তখন তো প্রত্যন্ত দশায় গেলে আরো 9 নং 81 ভাগ করে ফেলানো হবে। তখন আমরা সেই মূল সময়টা বের করে নিয়ে আসতে পারবো না? পারবো? উত্তম দাস বলুন, পারবো? পারবো? জি স্যার, পারবো স্যার। বাসুদেব বাবু পারবো? জি স্যার, পারবো স্যার। সুব্রত কর্মকার বলুন, পারবো? পারবো স্যার। এই তো শিমুল আচার্য পারবেন? পারা যাবে। একটা প্রশ্ন আছে আমার একটা। মোহাম্মদ জাকির হোসেন বলুন, পারবেন? আজকের ক্লাসে কি আপনি তো নতুন, আপনি বুঝতে পেরেছেন কিছু? জি স্যার, পারবো স্যার। পারবেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ডেনিশা নতুন, অথচ তাকে দেখা যাচ্ছে না। যে আজকে মূল ব্যাপার হচ্ছে যে এই দশা বা দশা অনুযায়ী বিচারের জন্য যিনি বললেন, প্রস্তাব রাখলেন, নিবেদিতা ঘোষ, তার কাছে আমার দুটি প্রশ্ন। সে কই আছেন? হ্যাঁ, তা আপনি কি এভাবে দশা অনুযায়ী এরপরে অন্তর্দশা বের করে সেই সময় কেমন যাবে তা কি বের করতে পারবেন? বা প্রত্যন্ত দশা কেমন যাবে ঠিক একই ভাবে পারবেন? হ্যাঁ স্যার, মোটামুটি পারবো স্যার। পারবেন? সুরভি বিশ্বাস, আপনাকে তো সেই শুভ লগ্নের পরে আর কখনো মুখ দেখা যায়নি, তবু যাই হোক দেখা আমরা দেখতে চাচ্ছি না। আপনি বলুন, আপনি পারবেন কিনা? হ্যালো, এই দশার থেকে অন্তর্দশা যে 6 বছরকে যখন 9 ভাগে ভাগ করা হবে, ধরুন রবির দশা বা শুক্রের 20 বছরকে 9 ভাগে ভাগ করা হবে, বা প্রত্যন্ত দশায় যখন যাব 9 এবং 81 ভাগে ভাগ করা হবে, তখন কোন সময় কেমন যাবে, এটা কি এইভাবে আপনারা বিচার করতে পারবেন? জি স্যার, পারবো। পারবেন? অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার আর কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে স্যার, আমি পারবো না। আমার একটা প্রশ্ন আছে স্যার, বলুন। হ্যাঁ বলুন। একটু সাইডে সরেন, আমি করব। একটু পাশে সরেন, আমার একটু দশার সালগুলো দেখতে দেন। এখন এই যে শুক্রের দশা আমি ধরলাম ভালো যাবে, স্যার ধরলাম আমি শুক্রের দশা সে ভালো যাবে, কিন্তু সেখানে তার আসছে রবির অন্তর্দশা। তাহলে এই যে রবি আর শুক্র যুক্ত হয়ে গেছে, তাহলে স্যার সে রবি দশা শুক্র দশা ভালো যাবে কি করে? এইটাই তো বলতেছি, যখন আমার অন্তর্দশায় যাব তখন রবির দশায় শুক্রের অন্তর্দশা, তখন দেখতে হবে রবি হচ্ছে দশমপতি আর শুক্র হচ্ছে সপ্তম এবং দ্বাদশপতি। তাহলে রবির দশায় শুক্রের অন্তর্দশায় রবির সাথে শুক্র শত্রু না মিত্র, তারপরে হচ্ছে সে অন্তর্দশাকালে শুক্র কত কোন কোন দিকে ডিস্টার্ব করবে, সেই সেই দিক দিয়ে তারপরে না কুষ্টির ফলাদেশ দেখতে হবে। স্যার এটা তো বইলা দিল সহজে, সবাই যে বুঝে ফেলাইছে। না, এখানে একটা দাঁড়ান, এখানে একটা কথা আছে, দশাপতি দুর্বল, বিংশোত্তরী দশামতে দশাপতি দুর্বল, অন্তর্দশাপতি বলবান, অন্তর্দশাপতি সুফল দান করবেন। দশাপতি বলবান, অন্তর্দশাপতি দুর্বল, ফলাফল অশুভ হবে। দশাপতি অন্তর্দশাপতি উভয়ই বলবান, ফলাফল উত্তম হবে। দশাপতি অন্তর্দশাপতি উভয়ই দুর্বল, ফলাফল অত্যন্ত অশুভ হবে। এই শর্তটা প্রথম মেনে চলতে হবে। দশাপতি দুর্বল, আপনি ধরুন আপনার প্রশ্নই আবার বুঝুন গুরুজি যেটা বুঝাইছেন, আবার গুরুজির কথাটা আবার বোঝার চেষ্টা করুন।
যে দশম মানে দশাপতি দুর্বল অন্তর্দশাপতি সবল, তাহলে শুভ যাবে। হ্যাঁ এইবার দশাপতি দুর্বল অন্তর্দশাপতি দুর্বল অশুভ যাবে, দশাপতি সবল অন্তর্দশাপতি সবল সবল যাবে, মানে ভালো যাবে। অর্থাৎ এই জিনিসটা দেখতে হবে আবার যে আবার কার দশাপতি দশায় কার অন্তর্দশা। আবার দশাপতি বলবান অন্তর্দশাপতি দুর্বল, ফলাফল হ্যাঁ। অশুভ হবে, অশুভ আবার হবে। শুভ হবে তখন, কারণ দশা তো মেইন দশাপতি সে দুর্বল মানে শক্তিশালী, অন্তর্দশাপতি দুর্বল হলে সে অন্তর্দশাপতি কিন্তু অতটা নেগেটিভ করতে পারবে না। যেমনটি কিন্তু বৃহস্পতির উপর কিন্তু শনির দৃষ্টি ছিল, সেখানে রাহুরও দৃষ্টি ছিল, আমরা কিন্তু সেখানে নেগেটিভ বানাতে পারিনি, অর্থাৎ আমরা কিন্তু তখন নেগেটিভ বানাতে পারবো না। এমনকি বুধকে কিন্তু আমরা এখানে নেগেটিভ বানাতে পারিনি, আমরা কিন্তু পারবো না। বুঝতে পারছেন? এন্টি গ্রহ আসলে তো তখন সমস্যা করবে না, এক গ্রহের সাথে আরেক গ্রহ এন্টি আসলে, এক গ্রহের সাথে আরেক গ্রহ এন্টি হলে তখন তো সেখানে সেই শুভ ফলটা পাওয়া যাবে না। আপনাকে তো তাই বলা হলো যে দশাপতি যদি ধরুন মূল বিংশোত্তরী যে দশা, সেই দশাপতি যদি শক্তিশালী থাকে আর অন্তর্দশাপতি যদি দুর্বল থাকে, তাহলে তো মানে দশাপতির ফল শুভ ফল পাবে, আর দুটোই যদি অশুভ থাকে তাহলে অশুভ ফল পাবে। অর্থাৎ এইটা আপনাদেরকে এর একটা সহজ পথ আছে। সহজ পথ হচ্ছে একটা হাতে লেখা কোষ্ঠী দরকার আপনাদের, যে ভালো যারা কোষ্ঠী লেখেন তাদের একটা কোষ্ঠী দরকার। আমার জীবনে মনে পড়ে যে গুরুজির একটা কোষ্ঠী আমি জেরক্স করতে কলকাতায় মনে হয় সকাল থেকে বেলা 3টে পর্যন্ত ঘুরে বেড়াইছিলাম, জেরক্স মানে ফটোকপি করব, কিন্তু ফটোকপির দোকানে যে জেরক্স লেখা থাকে এটা আমি জানি না, কোথাও ফটোকপি খুঁজে পাইনি। বেলা 3টা পর্যন্ত, সকালে 9টায় বের হয়েছি, আর 3টার সময় গুরুজি চেম্বারে আসেন 3টার মধ্যে তো আমার আসতেই হবে, আর তখন তো আর মোবাইলের যুগ নেই, উনি আমাকে খোঁজ নিতে পারছে না, 9টা থেকে আমি হারিয়ে গেছি, অথচ আমি তো কোষ্ঠী ফটোকপি করতে গেছি। কোথাও কলকাতায় ফটোকপির দোকান নেই, শুধু লোকের কাছে জিজ্ঞেস করি, কেউ বলে ফটোকপি না, ফটোকপি কি বুঝি না, স্টুডিও দেখায় দেয়, ফটোকপির দোকান বললে স্টুডিও দেখায় দেয়। এইবার স্টুডিও চলে যাই, এই করে করে বহু স্টুডিও ঘুরলাম, 3টে পর্যন্ত ফটোকপি করতে পারলাম না। সর্বশেষ শেষে গুরুজির চেম্বারের কাছে এসে যখন খুব মনের দুঃখে হাঁটতেছি যে পারলাম না, তখন দেখি কি সামনে আমের ঝুড়ি মানে আম বিক্রি হচ্ছে, তার পাশে একটা আয়ুর্বেদিক দোকানে একটা ছোট্ট ফটোকপির মেশিন। ওই মেশিনটা দেখে তখন গেলাম যে আচ্ছা এটা কি ফটোকপি করে দেওয়া যাবে। তখন দেখি কি ও জায়গায় লেখা রয়েছে জেরক্স, তখন ওইটা জেরক্স করে আনলাম। ওই জেরক্স করে এনে সেই কোষ্ঠী দেখে কিন্তু আমি ওই দশা অন্তর্দশা কেমন যেতে পারে, কি লিখেছেন উনি, এইভাবে নিয়ে কিন্তু আমি 10টা কোষ্ঠী লিখেছিলাম তখন আমার নিজস্ব লোকজনদের মধ্যে দিয়ে, তবেই না কিন্তু এই বিচার বিশ্লেষণ শিখেছিলাম। তো এই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু দরকার হবে যে এই অন্তর্দশা ফল কিভাবে হয়, অর্থাৎ একটি কোষ্ঠী জোগাড় করার দরকার। তো এই অন্তর্দশা ফলের এগুলো হায়ার ডিপ্লোমাতে দেওয়া হবে। আজকেও আমরা প্রেসিডেন্ট স্যারের সাথে আলাপ করেছি যে পূর্ণাঙ্গ কোষ্ঠী হাতে কিভাবে লিখতে হয়, বা কোষ্ঠী বলতে আমরা সাধারণত নোয়াখালী চট্টগ্রাম বা ওই বেলটায় যে কোষ্ঠী দেখি, এগুলো কিন্তু প্রকৃত পক্ষে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যে 1 পেজের একটা ছক করা থাকে আর উপরে কিছু ওই জন্ম সময় টময় দণ্ড দেওয়া থাকে, লোকে বলে এইটাই হচ্ছে কোষ্ঠী। কোষ্ঠী মানে তা নয়। কোষ্ঠী মানে কোষ্ঠীতে থাকবে আপনার জন্ম ছক থাকবে, নবাংশ ছক থাকবে, পাতাকি চক্র থাকবে, কেতু কুণ্ডলী থাকবে, গুরু কুণ্ডলী থাকবে, তারপরে ধরুন দশা মহাদশা থাকবে, অন্তর্দশা থাকবে, মহাদশা অন্তর্দশার ফল থাকবে, মানে ভাব বিচার থাকবে। এইভাবে একটা কোষ্ঠী হবে। হাতে লেখা একটা কোষ্ঠী আমার 28 পৃষ্ঠায় হয়। 28 পৃষ্ঠা আমি একটা বই করে নিয়েছি ফরম্যাট, সেই ফরম্যাটে আমি বসিয়ে যাই। 28 পৃষ্ঠা হাতে লেখা কোষ্ঠী। তো এইভাবে হচ্ছে যে কোষ্ঠীতে কি কি থাকবে তাকে বলবে কোষ্ঠী। অথচ 1 পেজকে মানুষ বলে কোষ্ঠী এবং খুব যত্ন করে রাখে। আবার অনেকটা আছে পাকানো মোড়ানো কোষ্ঠী, ওই 71 হাত লম্বা,
কিন্তু তার ভিতর কোনো ফলাদেশ নেই, খালি এ ছবি সে ছবি আঁকিয়ে টাকিয়ে একটু রং সম করে টুলে নাও দাও 5,000 টাকা দিয়ে দাও, না 10 মণ ধান দাও। এই যে ধরনের কোর্সটি আর প্রকৃত কোর্সটি কি, এটা হায়ার ডিপ্লোমায় আপনারা পাবেন। যদি সম্ভব হয় তো এরকম কোর্সটি ওই জেরক্স করে সংগ্রহ করেন, আর না হলে আপনারা, আমি তো বলেছি ভাইবারে যোগাযোগ করেন, আমি প্রয়োজনে কোর্সটি ছবি তুলে আপনাদের সবাইকে পাঠিয়ে দেব। লিখে পাঠাবেন যে আমি কোর্সটিটা দেখতে চাই। ভাইবারে নক করতে হবে, অন্য কোনো তাই কোনো সোশ্যাল মিডিয়ায় নক করলে হবে না, আমি খুঁজে পাবো না, আমি একসঙ্গে দিয়ে দেব। তো বলুন, আর কোনো কথা আছে আজকের ক্লাসের এই ব্যাপারে? এই 72 দশা বিচারের দশা অনুযায়ী ভাগ্য নির্ণয়ের ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কারো? কুইক বলুন, রাত কিন্তু 8:30 বাজে। গুরুজি, গুরুজির ক্লাস শুরু হবে এখন, খুব কুইক বলুন। আর কোনো প্রশ্ন কারো আছে? সবাই তাহলে স্যার একটা কোশ্চেন ছিল, তো দ্রুত বলুন। যেমন কেতুর দশা তো 7 বছর, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় কি তার শেষ হয়ে গেছে, চারটা শেষ, এটা কি হবে? বুঝতে পারিনি, আপনার কথা বোঝা যায়নি, আবার বলুন। কারণ জন্ম ছকে যে এটার মধ্যে কেতুর দশা দিয়ে শুরু, হ্যাঁ, কেতুর দশা তো 7 বছর দেখাইতেছে, বা 4 বছর বা 4 বছর নাই, সেটা আমরা কি বুঝুম যে এটা 4 বছর দশাকাল হবে 7 বছর থেকে? আর এইটাই তো ক্লাসের সর্বপ্রথমই বললাম যে চন্দ্রের ডিগ্রি কত ডিগ্রিতে গেছে সে। ধরুন 13 ডিগ্রি 20 পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে সে ব্যক্তি কেতুর দশা পাবে। এবার 13 ডিগ্রি ধরুন 5 ডিগ্রি পার হয়ে গেলে তার জন্ম হয়েছে, সে পেয়েছে 8 ডিগ্রি 20 মিনিট। তাহলে 8 ডিগ্রি 20 মিনিটে দশার বাকি অংশ বাদ দিয়ে দেবেন না, পিছন থেকে কেটে ফেলবেন না? এমন তো হতে পারে যে 13 ডিগ্রি 20 সে 13 ডিগ্রি পার করে অনলি 20-এ জন্মগ্রহণ করেছে, তাহলে তো সে এখানে কেতুর দশা মাত্র 2 মাস ভোগ করবে, মাত্র 2 মাসও না, মানে হয়তো 7-14 দিন ভোগ করবে। তা সেই অংশ গোড়ার থেকে কাটবেন না, আগে যেটা বাদ যাচ্ছে সেটাকে বাদ দিবেন না? এটা তো স্যার অঙ্ক করে বের করতে হবে। হ্যাঁ, এটা অঙ্ক করে বের করতে হবে। সেই অঙ্কটা আপনার কেতুর দশা 7 বছর, আরে সহজ তো, 7 বছরকে 365 দিয়ে গুণ দিন, গুণ দেওয়ার পরে এইবার 13.20 দিয়ে ভাগ দিন, তাহলে কয়দিন করে আপনার ইয়ে মানে আগাচ্ছে, আপনি তো সরাসরি ক্যালকুলেটরে চাপ দিলে বের করে ফেলতে পারছেন যে কয়দিন পার হচ্ছে, 1 ডিগ্রিতে কয়দিন আগাচ্ছে, তাহলে 13 ডিগ্রিতে কয়দিন আগাবে, এবার সে কয় ডিগ্রি সে নক্ষত্র পাইছে সেই অনুযায়ী কতটুকু আগাইছে, এটা আমরা বের করতে পারবো না? এটা তো একেবারে সহজ, এতে তো কঠিন কিছু নেই। বুঝতে পেরেছেন এবার? আপনার কাছে তো কঠিন কিছু না। না, একটা কথা আমি বলি, এটা একটু জটিল। কার্তিক চন্দ্র যেটা বললো সেটা কার্তিক চন্দ্র বা যারা কৃতি জ্যোতিষ তাদের কাছে হয়তো এটা খুব সহজ, কিন্তু এইটাকে করতে গেলে এটা গুরুমুখী, এটা কাছে বসে শিখে নিলে ঘন্টা 2-3 এটা যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা করা হয়। একটা ভুক্ত দশা, একটা ভোগ্য দশা। ভুক্ত মানে যেটা ভোগ হয়ে গেছে, আর ভোগ্য দশা কোন তো কতটা, 7 বছরের মধ্যে 3 বছর ভুক্ত ভোগ হয়ে গেছে, 4 বছর আছে। এই 4 বছর আর 3 বছর, এই যে 3 বছর ভোগ হয়ে গেছে, এটাই বা কি করে বার করা হবে? আর 4 বছর তার রেস্ট আছে, এটা বা কি করে বার করতে হবে? এটা একটু গুরুমুখী দরকার, এটা মনে হয় এটা মানে বুঝিয়ে দিলে। তাহলে এটা আমরা পরীক্ষার দিন এটা আপনারা নোট করে রাখুন, সবাই নোট করে রাখুন, যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের এই দশার বাকি অংশ সবাইকে একই সঙ্গে দেখায় দেওয়া হবে ওই দিন। এটা সবার কাছে নোট করে রাখুন, সবার জানার দরকার আছে। আরো কিছু নোট আছে, এটা অবশ্যই আপনাদের নোট করা লাগবে না। আমরা যে 2 দিন বা 3 দিন যে পরীক্ষা নিব,
সেই পরীক্ষার সময় আরো কি কি দেব তার নোট কিন্তু আমার অলরেডি করা আছে। আপনারা যতই ক্লাস করুন না কেন সেই জিনিসগুলো এখনো শিখতে পারেননি বা শিখতে পারবেন না, সে নোট আমার করা আছে, তার ভিতরে এই ধরনের প্রশ্ন আসবে বা এই জিনিস আমার আছে, তবু আপনারা লিখে রাখুন। কারণ হচ্ছে আমার মস্তিষ্কে কখন কি খেলে দেখা গেল হয়তো ভুলে গেলাম, কিন্তু আপনারা নোট করে রাখুন। ঠিক আছে, তাহলে এবার গুরুজির ক্লাস শুরু হবে। আজকে ধনুলগ্ন নাকি গুরুজি? না, আজকে আর এইগুলো নিয়ে আলোচনা করব না আমি। আজকে ওগুলো ওরা দেখে নেবে। আজকে আলোচ্য বিষয় সেদিনে ওরা লগ্নের ষড়বর্গ এবং দশবর্গটা ওরা বুঝতে পারেন। আমি আজকে ষড়বর্গটাকে নিয়ে মানে হাতে কলমে, তুমি ওখানে থাকো, আমি বলে যাচ্ছি, ওদেরকে একটু বুঝিয়ে দাও আচ্ছা আচ্ছা, কিভাবে এগুলো করতে হয়, কিভাবে কিভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়। বইতে লেখা আছে, কিন্তু এগুলো গুরুমুখী বিদ্যে, গুরু বুঝিয়ে না দিলে বুঝতে পারবে না। আমি আজকে ধনুলগ্ন নিয়ে আলোচনা করব না, ওরা ওগুলো পড়ে নেবে। তাহলে আমি প্রথমেই গুরুজি গুরুজি তাহলে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি হবে? লগ্নের ষড়বর্গ বিচার। লগ্নের ষড়বর্গ বিচার। আচ্ছা, লগ্নের ষড়বর্গ বিচার এখন ক্লাস হবে। আমার ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আপনারা ভালো থাকুন, সুন্দর ভাবে জ্যোতিষ শিখুন। আমার কথায় যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধরুন আমার কথা হয়তো একটু রূঢ় হয় বা একটু কড়া হয়ে যেতে পারে, হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে। যদি লেগে থাকে তার জন্য আমি কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থী হয়ে রইলাম আপনাদের কাছে। তো এখন গুরুজি ক্লাস শুরু করবেন। আপনারা মনোযোগ আকর্ষণ করে আপনারা ক্লাস অনুধাবন করার চেষ্টা করুন, দেখবেন অনেক কিছু পাওয়া যাবে। আমরা এমনও একটা মানে নীতি নির্ধারণ করেছি যে হায়ার ডিপ্লোমাতে যে গুরুজি, আমি, প্রিন্সিপাল স্যার, এসকে ঘোষ স্যার, রাজীব স্যার সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে ক্লাস নিব হায়ার ডিপ্লোমায় প্রশ্নোত্তরের মাধ্যমে। এইরকমও আমরা একটা চিন্তা চেতনা আমরা কিন্তু নিয়েছি যে যাতে আপনারা তো প্রশ্ন করতে পারেন না বিধায় কিন্তু আপনারা শিখতে পারেন না। যেমন সকালের ক্লাসটা যদি আপনারা জিজ্ঞেস করতেন যে হ্যাঁ এখানে এই লোকটা কেমন হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করার দরকার ছিল। অর্থাৎ আমরা হায়ার ডিপ্লোমাতে এমন কৌশল দেখাবো যে আমরাই প্রশ্ন করব, আমরাই ছাত্র, আমরাই শিক্ষক। তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় বা ঘরে বসে অনলাইনে কিভাবে জ্যোতিষশাস্ত্র রপ্ত করা যায়, যেটি বিশ্বের বুকে আজ পর্যন্ত কেউ কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেনি। আমরা সেই পদ্ধতি অবলম্বন করার জন্য ইতিমধ্যে আলোচনা সমাপ্ত করেছি প্রেসিডেন্ট স্যারের সাথে। আমরা আশা রাখি মে মাসে পরীক্ষা হওয়ার পরে হায়ার ডিপ্লোমা যখন চালু করব তখন আমরা ঠিক এইভাবে মানে গোটা বিশ্বকে চমকে দেওয়ার একটা ইচ্ছা আমাদের আছে যে নতুন কিছুর মাধ্যমে। তো আপনারা মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন, এটা হচ্ছে আমার প্রত্যাশা।